আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। আমি বরাবরের মতো আবারও চলে এসেছি তোমাদের মধ্যে। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস নিয়ে। অলরেডি আমি হচ্ছে 4টি ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করবো আরও কিছু রুলস নিয়ে, আরও কিছু নিত্য নতুন রুলস নিয়ে। তার আগে তোমরা একটু কাইন্ডলি জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো এবং আমাকে সঠিকভাবে দেখছো কিনা সেটাও কাইন্ডলি একটু জানিয়ে দাও, কেমন? তোমাদের কনফার্মেশন পেলেই আমি হচ্ছে শুরু করব। আমি হয়তো 1 মিনিট আগেই চলে আসছি। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। 28 জন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তো তোমরা হচ্ছে কে কোথা থেকে দেখছো এবং সেটা কুইকলি কমেন্টে জানিয়ে দাও। সেই সাথে হচ্ছে যদি কোনো সমস্যা না থাকে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তোমাদের কনফার্মেশন পেলেই হচ্ছে আমি আজকের ক্লাসটি শুরু করব। এবং আজকের এই ক্লাসটা সেটা হচ্ছে রিটেন ইংলিশ নিয়ে। তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তোমাদের এবার জানো যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো অবভিয়াসলি হচ্ছে তোমাদের একটু সামগ্রিক বিষয়ে হচ্ছে তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছো বেশ কিছুদিন ধরেই। তো আমি সেই দ্বিধাদ্বন্দ্ব থেকেই বা তোমাদের এই কনফিউশন দূর করার জন্যই আমি হচ্ছে রিটেন ক্লাস নিচ্ছি। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। এর আগে হচ্ছে আমাদের আরও 4টি ক্লাস হয়েছে। যারা আমাদের ক্লাসগুলো করেছো এখন হয়তো কিছুটা ফিল করতে পারবে যে আসলে ইংলিশ আসলে ততটা ভয়ের কিছু নেই, ঠিক আছে? যারা অন্তত এই 4-5টা ক্লাস করেছো তাদের মধ্যে অন্তত অন্যদের চাইতে 1% হলেও বেশি কনফিডেন্স গ্রো করেছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা একটু দেখি। আনাস মাহমুদ স্বাধীন যুক্ত হয়েছেন, এছাড়াও যুক্ত হয়েছেন অনন্যা হক, ফারহানা সুলতানা ইরিন যুক্ত হয়েছে, এমডি আরিফ হোসেন যুক্ত হয়েছেন, জেফ আনিকা যুক্ত হয়েছেন। আচ্ছা, আমার ভয়েস কি সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে? তোমরা একটু কাইন্ডলি কিন্তু কমেন্টে জানিয়ে দিবে অবশ্যই, ঠিক আছে? আমরা মূল পর্বে এখনই চলে যাব। হ্যাঁ, এভরিথিং ওকে, সব কিছু হোপফুলি শোনা যাচ্ছে। হ্যাঁ, সব ঠিক আছে। তো জেফ আনিকা জয়েন করেছে ফেনী থেকে, সেই সুদূর ফেনী থেকে যুক্ত হয়েছেন। আনাস মাহমুদ স্বাধীন যুক্ত হয়েছেন। এবিবি সিফাত হোসাইন যুক্ত হয়েছেন। নূর ইসলাম যুক্ত হয়েছেন। নূর ইসলাম, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ওকে, ক্লিয়ার থাকলে দ্যাটস গুড। তোমরা সবাই কিন্তু কাইন্ডলি শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে বলে দাও যে শেয়ার ডান, ঠিক আছে? আমি তোমাদের নামগুলো বেশি বেশি পড়বো এবং তোমাদের জন্য কমেন্ট থাকে সেটা সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা কাইন্ডলি কমেন্টে লিখো শেয়ার ডান। এবং তোমরা শেয়ার করলে কিন্তু এই স্লাইডটা সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো রুলস আমি রেখেছি, ঠিক আছে? অনেক কিছু রেখেছি তোমাদের আজকে। আর আমি এই কোর্সটা মানে আজকের এই ক্লাসটা অনেক সুন্দরভাবে সাজিয়েছি শুধু তোমাদের জন্যই, ঠিক আছে? এবং এই ক্লাসটি শেষে আমি তোমাদেরকে একটি লেকচার শিটও দিব, ঠিক আছে? অনেকগুলো টিপস ওইখানে আছে এবং ওইখানে বেশ কিছু রুলসও আছে গ্রামাটিক্যাল। আমি কিছু রুলস আলোচনা করার পরে যদি আমি সময় পাই ওই রুলসগুলো আলোচনা করবো আর কি, ঠিক আছে? আমি বলেছিলাম যে লাস্ট ক্লাসে মানে গত যে ক্লাসটা সেখানে বলেছিলাম কিছু কনফিউজিং রুল আছে যেটা হচ্ছে বা গ্রামাটিক্যালে মানে সবসময় তোমাকে কনফিউজ করবে। তো সেই রকম কিছু রুলস আমি রেখেছি সেই শিটটাতে, সেটা আমি চেষ্টা করবো হচ্ছে কিছু রুলস আলোচনা করে দেন হচ্ছে আমি তোমাদেরকে ওইটা একটু দেখানোর চেষ্টা করবো। শেয়ার ডান। ফারহানা সুলতানা ইরিন বলেছে শেয়ার ডান, দ্যাটস গুড। আচ্ছা, আমিও একটু শেয়ার করে দিই, তোমরা যেহেতু শেয়ার করতেছো তো আমি একটু শেয়ার করে দিই, কেমন? ওকে, আমিও একটু শেয়ার করে দিই। হুম, ওকে, শেয়ার ডান। আমি একটু শেয়ার করে দিই, তোমরাও হচ্ছে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা কিন্তু মধ্যেই আমরা ক্লাস শুরু করে দিব, কেমন? ওকে, অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত, দেখ বা 126 জন যুক্ত হয়ে গেছেন। আমরা 150 জন যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করবো। তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং ওয়াচ পার্টি শুরু করে দাও, ওয়াচ পার্টি করে দাও, তাহলে সর্বোচ্চ রিচ আমরা পাবো এবং আমরা ঠিক আছে। হুম, তারপর হচ্ছে আমরা তোমরা সকল গ্রুপে শেয়ার করে দাও।
হ্যাঁ 131 জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, আমরা শুরু করে দেব এখনই। ওকে, যেটা আমি বলতেছিলাম আর কি, তোমাদের সাথে আমরা মোটামুটি বেশ কিছু ক্লাসই করেছি, গত যেই ক্লাসটাও করেছি। আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন। আমি শুরু করে দিব। 128 জন যুক্ত হয়ে গেছে। ওকে, দেখো আজকে আমরা বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করবো এবং নতুন নতুন কিছু টিপস শিখবো এবং কীভাবে খুব সহজেই তুমি একটা সেন্টেন্সকে ডেভেলপ করবে এবং মেক করবে, একটা সেন্টেন্সকে সুন্দরভাবে স্যারের কাছে আকর্ষণীয় করবে, সেই টিপসগুলোই আজকে আমি দিব। এবং আজকে অসুস্থ নাকি না ভাই? আজকে অসুস্থ না, আমি ওকে, ঠিক আছে। আমি তোমাদের শেয়ার বা তোমাদের রেসপন্স পেলে আমি শুরু করব। ওকে, যাই হোক আমি শুরু করে দিই আজকে, ঠিক আছে, আর তোমরাও শেয়ার করে দাও। তো যেহেতু আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো 21 নাম্বার যে রুলস, ঠিক আছে। আমরা এর আগে মোটামুটি 20টা রুল আলোচনা করেছি, আগের যে ক্লাসগুলোতে 20টা রুলস আলোচনা করেছি। তো এই 20টা রুলসের মধ্যে আজকে হচ্ছে 21তম রুলস, এবং এই 20টা রুলস আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সহজ উপায়ে একদম বুঝিয়ে, যারা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে, মানে যতটা সহজ করে বোঝানো যায় ঠিক ততটুকুই কি সহজ করে আমি বুঝিয়ে এসেছি। তো এই 21টা রুলসের 20টা রুলসের পর আজকে হচ্ছে 21তম রুলস, ঠিক আছে। এবং এই রুলসগুলো বা আমি আরও 4-5টা রুলস আজকে দেখানোর পরে আমি হচ্ছে দেখাবো হচ্ছে কিছু কনফিউজিং গ্রামার, আর যদি সময় থাকে আর কি, ঠিক আছে। ওকে, দেখো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো প্রিপোজিশন যুক্ত নাউন ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্স মেকিংয়ের উপায়। আচ্ছা, আমরা দেখো আমাদের সবচাইতে স্টুডেন্টের আতঙ্কের নাম হচ্ছে এই ফ্রেজ, ক্লোজ, এই বিষয়গুলো কিন্তু সবচাইতে বেশি আতঙ্কের। তারা স্টুডেন্টরা এই জিনিসগুলো চিনতে সবচাইতে কি ভয় পায়, মানে এই জিনিসগুলো ধরতেই পারে না, কোনটা নাউন ফ্রেজ আর কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে কোনটা তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। কিন্তু আমি ক্লাসগুলো আলোচনার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করতেছি নাউন ফ্রেজ কোনটা, অ্যাডভার্ব ফ্রেজ কোনটা, এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা, এই বিষয়গুলোকে তোমাদেরকে একটু মানে একদম ডিপ থেকে জানানোর চেষ্টা করতেছি, তাই না। তো আজকে আমি একটা রুলস শেখাবো, সেটা হচ্ছে দেখো প্রিপোজিশনযুক্ত নাউন ফ্রেজ। এর আগেও কিন্তু আমরা নাউন ফ্রেজ শিখেছি, সেটা কি অ্যাডভার্ব যুক্ত, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত যে নাউনটা, সেটা আমরা শিখেছি। কীভাবে নাউন ফ্রেজ করতে হয় সেটা আমরা সবাই জানি, যারা হচ্ছে আগের যে ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই সেই বিষয়টা জানবে, তাই না। তো এখন আমরা শিখবো হচ্ছে প্রিপোজিশন যুক্ত মানে কীভাবে নাউন ফ্রেজ আবার হয়। দেখো এখানে আমি একটা সেন্টেন্স রেখেছি, সেটা কি মিস্টার রহিম ইজ গোয়িং টু ঢাকা। দেখো এটা একদম সহজ একটা সেন্টেন্স লিখেছি, ব্রিফ, মিস্টার রহিম ইজ গোয়িং টু ঢাকা, মিস্টার রহিম হচ্ছে ঢাকা যাচ্ছে। দেখো এই যে মিস্টার রহিম, এটা একটা সিঙ্গেল নাউন, কথা হচ্ছে। তো এটার সাথে যদি আমি কখনো আরেকটা প্রিপোজিশন যুক্ত করে এটাকে নাউন ফ্রেজ করি, সেক্ষেত্রে কী হতে পারে। দেখো মিস্টার রহিম উইথ হিজ ফ্রেন্ড, কি মিস্টার রহিম উইথ হিজ ফ্রেন্ড, দেখছেন আমি একটা প্রিপোজিশন যুক্ত করলাম, তার সাথে আমি আরও কী করলাম, উইথ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু ঢাকা। দেখো এই যে সম্পূর্ণটা, এটা কিন্তু আর এখন নাউন নেই, এটা এখন কি হয়ে আছে, নাউন ফ্রেজ। দেখো সেন্টেন্সটা একটু বড় হয়েছে, ঠিক আছে। তো এই রুলসটা তুমি অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই করে সেন্টেন্সটা একটু মডিফাই করতে পারো। সেটা কি, দেখো আমি একটা সেন্টেন্স রেখেছি, দ্য বুক ইজ রিটেন বাই মি, ঠিক আছে। দ্য বুক ইজ রিটেন বাই মি, দেখছেন একটা সেন্টেন্স লিখেছি, দ্য বুক ইজ রিটেন বাই মি। এখন তুমি এই সেন্টেন্সটাকে একটু যদি মডিফাই করতে চাও তাহলে কীভাবে করবে। এই সেন্টেন্সটা যদি তুমি একটু মডিফাই করতে চাও সেই ক্ষেত্রে কীভাবে করবে, দেখো আমি কি লিখেছি, দ্য বুক ইজ রিটেন বাই মি। আমি এই যে নাউনটাকে মানে সাবজেক্টটাকে, এটাকে কি করলাম, এটার সাথে আমি আরেকটু কি করলাম, অ্যাড করলাম কি, এই যে দেখো। তো এইটার সাথে আমি প্রিপোজিশন যুক্ত করে আরেকটা ধরতে গেলে তোমার বলতে পারো প্রিপোজিশনাল ফ্রেজই। তো দ্য বুক অন দ্য টেবিল, দেখো আমি কি করলাম, একটা প্রিপোজিশন যুক্ত করে এর সাথে আরেকটু অ্যাড করলাম। দেখো দ্য বুক অন দ্য টেবিল ইজ রিটেন বাই মি। এই যে সম্পূর্ণ টোকা, এটা হচ্ছে কি তোমার, দেখো এখানে কিন্তু কনফিউশনের একটা জায়গা আছে। সেটা কি, তুমি যদিও কোশ্চেন এরকম আসে অনেক সময়, এই যে অন দ্য টেবিলের নিচে আন্ডারলাইন করা আছে, এটা কোন ফ্রেজ, ঠিক আছে।
যদি এরকম থাকে যে এই যে এতটুক, এক্ষেত্রে এই যে অন দ্য টেবিল এটা কিন্তু তোমার কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করবে। কেন? দেখো এই যে বুকটা, এই বুকটাকে কি অন দ্য টেবিলটা কিন্তু এটা একটু মডিফাই করতেছে, মানে একটু স্পেসিফাই করতেছে। আমরা অ্যাডজেক্টিভের কাজ কি আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ কোনো একটা বিষয়কে আরও মডিফাই করে বা স্পেসিফিক করে, তাই না? তো এই বিষয়টা কিন্তু এই অন দ্য টেবিলও কিন্তু এই বুকটাকে কি মডিফাই করতেছে। বাট এটা যদি সম্পূর্ণটা থাকে, যেমন হচ্ছে দ্য বুক অন দ্য টেবিল, তখন কিন্তু এই সম্পূর্ণটা আবার কি তোমার নাউন ফ্রেজ। এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আমরা হচ্ছে ওই যে ফাংশন ইউনিট এবং হচ্ছে কি ফর্ম ইউনিট যখন শিখেছি তখন কিন্তু এই বিষয়গুলো অনেকটাই হোপফুলি সবার ক্লিয়ার হয়ে গেছে। যেমন হচ্ছে আমরা যখন এগুলো কি ফর্ম ইউনিটে চিন্তা করবো, এটা একটা আর্টিকেল, বুক একটা কি নাউন, অন একটা প্রিপোজিশন, তারপর টেবিল একটা নাউন, ঠিক আছে, ইজ একটা বার, যখন ফর্ম ইউনিটে চিন্তা করব। বাট যখন আমরা কি করব, এটা যখন আমরা কি করবো, এই যে অন দ্য ইউনিট, এটা যখন আমরা ফাংশন ইউনিটে চিন্তা করবো, অন দ্য টেবিল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাট আবার এই সম্পূর্ণ যখন দ্য টেবিল অন দ্য বুক অন দ্য টেবিল, এটা আবার হয়ে যাচ্ছে কি নাউন ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে হচ্ছে আমাদের দেশে মানে একটু কন্ট্রাডিক্টরি একটা আছে, ঠিক আছে। এইটা মানে এটা দুইটা মতামত আছে, দুইটা। আমাদের দেশে যেই ম্যাক্সিমাম প্রিপোজিশনাল ফ্রেজ বলতে যেটা জানি, যেমন উইথ এ ভিউ টু, যেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়, মানে এটাই ম্যাক্সিমাম আমরা সবাই শিখে আসি আর কি। তো এর মধ্যে আরও কিছু মানে গ্রামার বিশারদ যারা, তারা হচ্ছে মানে বাইরের দেশগুলোতে তারা আসলে প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা দেয় হচ্ছে কি প্রিপোজিশন দিয়ে শুরু হবে বা নাউন দিয়ে শেষ হবে, ওইটাই গিয়ে তারা কি প্রিপোজিশন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটা যদি হয় তাহলে তো অন দ্য টেবিল নিজেও একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? দেখো এখন অন দ্য টেবিল, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কোন ফর্ম? এটা ফাংশন ইউনিটে, মানে হচ্ছে তুমি যদি ফর্ম ইউনিট চিন্তা করো অন দ্য টেবিল জাস্ট, তখন হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। আবার যখন তুমি কি ফাংশন ইউনিট হিসেবে চিন্তা করবা, ঠিক আছে, তখন আবার কি এটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে। কার? এই বুকের অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে, ঠিক আছে। আবার এই সম্পূর্ণটা তুমি যখন চিন্তা করবে দ্য বুক অন দ্য টেবিল, এই যে এক্সট্রা অংশটা, এটা কিন্তু কি এই বুকটাকে মানে নাউনটার সাথে কি একটু স্পেসিফাই করতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আবার কি হয়ে গেল তোমার, তখন হচ্ছে এই সম্পূর্ণটা হয়ে গেল কি নাউন ফ্রেজ, বুঝছো। এই টপিকটার মধ্যে কিন্তু তোমার অনেকটা নাউন ফ্রেজের বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দেবে, ঠিক আছে, দেখে কে কতজন মেনশন করতে পারে। হ্যাঁ দেখো, আজকে আমরা মানে এই যে ফ্রেজগুলার আমি চেষ্টা করবো কি তোমাদের এই ক্লাসগুলো নেওয়ার সাথে সাথে এই ফ্রেজগুলো একদম কমপ্লিট করে দেওয়ার। অর্থাৎ কেউ যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার এই যতগুলোই আমি রিটেন ক্লাস নেই, আর 5-7টা বা যতগুলোই হোক, ঠিক আছে, আর 4-5টা, তো আমি চেষ্টা করবো এই রুটিন ক্লাসের আলোচনার সাথে সাথেই তোমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে ক্লোজ, এগুলো সব আলোচনা করে দিতে, ঠিক আছে। এবং এই ক্লাসগুলো করার শেষে আমি জাস্ট একটা রিভিউ করে দিব যে ক্লোজ এবং ফ্রেজের, দেখবো তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে বিষয়টা। ফ্রেজ আসলে আমরা শুরু করি কি, যেমন আমরা যখন পড়াশোনা করি আমরা শুরুতেই কি করি যে কঠিন ফ্রেজ, নাউন ফ্রেজ এবং কি ক্লোজ টোজ এগুলো দিয়ে শুরু করি, কিন্তু এই ডাইরেক্ট শুরু করতে যে কি সমস্যাটা হয়, আসলে এই ক্লোজ ফ্রেজ এই বিষয়টা কিন্তু তুমি জাস্ট একদিনের বিষয় না, ঠিক আছে। কারণ তুমি দেখো আমি যে এই যে প্রতিটি ক্লাসের সাথে সাথে কি এই ফ্রেজ, নাউন, এই বিষয়গুলো আলোচনা করে আসতেছে, ঠিক আছে, মানে এগুলো কিন্তু নিত্য মানে গ্রামারের সাথে সাথেও কিন্তু আলোচনা করা যায় বিষয়গুলো চাইলে। আচ্ছা, যাই হোক, না দেখে তাদেরই মেনশন দিয়েছি, আমার কোনো ফ্রেন্ড নাই। আচ্ছা, তুমি এটা খুবই দুঃখজনক বিষয় যে তোমার কোনো ফ্রেন্ড নেই। আচ্ছা, তুমি কেউ ওর ফ্রেন্ড হয়ে যাও, ঠিক আছে। তারপরে মেহেদি হাসান উজ্জ্বল, আমার তো কোনো ফ্রেন্ড নেই। আচ্ছা, এই জগতে তোমার কোনো ফ্রেন্ড নেই। আচ্ছা, যাদের ফ্রেন্ড নেই তারা কিন্তু যাদের ফ্রেন্ড নেই তারা নিজেরাই আবার কি ফ্রেন্ড হয়ে যাও, ঠিক আছে। এরপর থেকে আর যত এটা না শুনতে হয় যে আমার কোনো ফ্রেন্ড নেই, এটা খুবই দুঃখজনক যে তোমাদের ফ্রেন্ড নেই। ওকে, আচ্ছা,
পরে আর একটা রুলস দেখি আমরা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্স রুল, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে শিখছি, মানে শেখার পাশাপাশি কিছু গ্রামাটিক্যাল রুলসও কিন্তু শিখে যাচ্ছি। এটা কি তোমরা বুঝতে পারতেছো? মানে আমরা রিটেন ক্লাস করতেছি বা রিটেন যে ফরম্যাটগুলো বা রিটেন সেন্টেন্সের স্ট্রাকচারগুলো শিখছি, কিন্তু পাশাপাশি আমরা হচ্ছে কি গ্রামারও কিন্তু শিখে যাচ্ছি। দেখো এই যে একটা সেন্টেন্স কি লিখলাম, ইটিং রাইস, ঠিক আছে। এখন তোমরা এগুলো একটু বলো তো, এগুলোর অর্থ কি হবে? ইটিং রাইস, ইউজিং দ্য রুলস, গোয়িং টু ঢাকা, কিলিং হিম, বিং গুড, তারপর হচ্ছে বিং এ স্টুডেন্ট, এগুলো সবাই কাইন্ডলি একটু বলো কি হবে এর বাংলা অর্থগুলো, তোমরা একটু বলো তো সবাই, একদম পর থেকে কমেন্ট করবে, আমি তোমাদের পর থেকে কমেন্টগুলো পড়ব। যেমন এগুলার বাংলা কি হবে দেখি, তোমরা সবাই কমেন্ট করো, কমেন্টটা এক্ষুনি জানিয়ে দাও। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একটা সেন্টেন্সকে তুমি বড় যদি করতে চাও, ঠিক আছে, এখান থেকে তোমরা কমেন্ট করো। ভাত খাচ্ছি, ওকে, ভাত খাচ্ছি, একজনে লিখেছে ইটিং রাইস, ভাত খাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু এটা তোমরা সবাই কমেন্ট করবে, কমেন্ট করলে যদি ভুল হয় সেই ভুলটা কিন্তু, যদি তোমার মনে হয় যে ভুল, তখন কিন্তু আমি যখন সঠিকটা বলবো তখন কিন্তু একদম সহজ হয়ে যাবে বিষয়টা, আর কখনো ভুল হবে না। রুলসগুলো ব্যবহার করে, ভাত খেয়ে নিয়মগুলো ব্যবহার করে, ডাকা যেয়ে তাকে মেরে, ভালো হয়ে, দ্যাটস গুড। অনেকেরই হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। হ্যাঁ, তোমরা করো, সমস্যা নেই, তোমার কমেন্ট করতে থাকো কুইকলি সবাই। হ্যাঁ, ভাত খেয়ে, একজন লিখেছিল ভাত খাচ্ছে, একজন লিখেছে তাকে হত্যা করে, কিলিং হিম, দ্যাটস গুড। হ্যাঁ, অনেকেরই হচ্ছে, তোমরা যেমন পারো, সমস্যা নেই, ভুল হোক, আমি তো আছি, ভুল হতেই পারে। নিয়মগুলো ব্যবহার করে, আমার নেট সমস্যা, ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কিছু করার নেই। আমার নেট কিন্তু এখন যথেষ্ট ভালো, ঠিক আছে, আমার নেট আমি নিজে একাই চালাই, তো খুব সমস্যা হওয়ার কথা নয়। আজহারুল ইসলাম লিখেছে ভালো শিক্ষার্থী হয়ে, মাহমুদুল হাসান কমেন্ট করেছেন ভালো হও। ইব্রাহিম, দেখছো তোমরা কিন্তু এই বিষয়গুলো দেখো, আমি কিন্তু এই যে খুব সিম্পল কিছু বিষয় রেখেছি, যারা এই জিনিসগুলো বাংলা করতে যে একটু কনফিউশনে পড়ে যাচ্ছ, তাদের কিন্তু ইংলিশে আরও নিয়ে বেশ কাজ করতে হবে। আমার নেটওয়ার্কে তো ওকে, যাও, আমি তোমাদের জন্য স্ক্রিনটাই বড় করে দিলাম। এই ক্লাসগুলো কবে হয়? আচ্ছা, এই ক্লাসগুলো হচ্ছে আমরা শুক্রবার এখন থেকে নেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু তোমার জন্য একটু বড় করে দিলাম যাতে তোমাদের সবার সুবিধা হয়। আচ্ছা, এখন দেখো আমরা একটু এটা আলোচনা করব, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু আলোচনা করে দেন হচ্ছে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই বিষয়টা নিয়ে আর জীবনে কনফিউশন হবে না, এবং এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইটিং রাইস, দেখো এটার অর্থ, আর যদি তুমি কি এই যে ইটিং রাইসটা, ঠিক আছে, এটার অর্থ তুমি যদি কি করো, বা এই যে ইটিং রাইস, এটা যদি তুমি প্রেজেন্ট পার্টিসিপল মানে পার্টিসিপল হিসেবে চিন্তা করো, ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে ভাত খেয়ে। ভাত খেয়ে, কিন্তু এটারই অর্থ আবার কি হতে পারে, ভাত খাওয়া। কখন? যখন তুমি যদি এটা কি ইটিংটাকে জিরান্ট হিসেবে চিন্তা করো, ভাত খাওয়া, ঠিক আছে। আবার দেখো, ইউজিং দ্য রুলস, এটা যখন তুমি কি পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ করবে, ঠিক আছে, তখন তোমার এটা কি হবে, তখন এটার অর্থ হবে কি রুলসগুলো ব্যবহার করে, ঠিক আছে। আবার যখন তুমি কি এটা কি হিসাবে ব্যবহার করবে, জিরান্ট হিসাবে, তখন এটার অ্যান্সার হবে হচ্ছে, মানে এটার বাংলা হবে কি রুলসগুলো ব্যবহার করা, ঠিক আছে। গোয়িং টু ঢাকা, দেখো কিলিং হিম, এটার অর্থ হবে কি তাকে মেরে। বিং গুড, ভালো হয়ে। বিং এ স্টুডেন্ট, ছাত্র হয়ে, ঠিক আছে। তো
একজনে লিখেছে কি ভালো স্টুডেন্ট হও, মানে ছাত্র হও, এরকম না কিন্তু বিং স্টুডেন্ট কি ভালো হয়ে, অর্থাৎ একটা কি এ প্রত্যয় আসছে, প্রত্যেকটার পিছনে কি একটা এ প্রত্যয় আসছে, এ বিভক্তি আসছে, ঠিক আছে। হ্যাঁ, ভাত খেয়ে ডাকা যে দেখ। আচ্ছা দেখো, তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে। দেখো জিরান্ট হিসাবে যখন ব্যবহার হয় তখন এগুলো কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে। ওকে, দেখো হুপফুলি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আজকে আমরা জিরান্ট শিখবো না, আজকে হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে হচ্ছে আমরা শিখবো, ঠিক আছে। জিরান্ট হিসেবে কীভাবে ব্যবহার করা সেগুলো আমরা অন্যদিন শিখবো, ঠিক আছে। এখন দেখো এগুলার ব্যবহারটা কোথায়, আমি এগুলো কখন ব্যবহার করব, কখন এই বিষয়গুলো ব্যবহার করে আমরা খুব সহজে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। দেখো এই যে আমি দিলাম, তোমরা যখন ছোট ছিলে তোমাদের এরকম তোমাদের আব্বা মা যখন বকা দিত যে ভাত খেয়ে পড়তে বস, এরকম বলতো না যে ভাত খেয়ে পড়তে বস, তারপরে কি স্কুলে স্যাররা কি বলতো যে হোম টাচ করে বাসায় যাবে, এরকম কিন্তু বলতে হোম টাচ করে বাসায় যাবে। তারপরে অনেক সময় তোমাদের কি বলতো যেমন মানে এরকম কিন্তু অনেক পরিচিত, মানে হচ্ছে এই বিষয়গুলোর সাথে তোমরা ছোটোবেলা থেকে অনেক পরিচিত। যেমন একটা কাজ করে, অর্থাৎ দুইটা কাজ থাকবে এবং একটা কাজ করে তোমার আরেকটা কাজ। যেমন দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি, যেমন পড়াশোনা শেষ করে আমি গাড়ি কিনবো, দেখো। তারপরে ভালো খেলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তারপরে কি স্থানীয় মানুষের নিরাপত্তা এই ব্রিজে, আচ্ছা এখানে একটু মিসিং হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করে হবে, ঠিক আছে। এটা তোমরা একটু অ্যাড করে নিবা, নিরাপত্তা নিশ্চিত করে ব্রিজের নির্মাণ কাজ শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি এটা একটু করে দেই। দেখো প্রথমত এই সেন্টেন্সগুলো যখন আমরা ট্রান্সলেট করব বা ইংলিশ করার চেষ্টা করব, তখন আমরা এই যে পার্টিসিপল অংশটুকু কি আমরা আগে একটু আইডেন্টিফাই করবো। দেখো পড়াশোনা শেষ করে, এটা এতটুকু। দেখো এরপরে থাকলো কি এই যে আমি গাড়ি কিনবো, দেখো এখন কিন্তু সেন্টেন্সটা অনেক সহজ হয়ে গেছে, আমি গাড়ি কিনবো, এটা এখন তোমার জন্য অনেকটাই সহজ হয়ে গেছে। এখন এটাকে যদি তুমি ইংলিশ করতে যাও, তুমি চাইলে কী করতে পারবা যে কমপ্লিটিং মাই স্টাডি, ঠিক আছে। আরও যদি সুন্দরভাবে লিখতে যাও কমপ্লিটিং মাই একাডেমিক স্টাডি, কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন, ঠিক আছে, শেষ করে আই উইল বাই কার, এভাবে কি তুমি লিখতে পারো। আচ্ছা দেখো আফটার কমপ্লিট মাই, আফটার যখন তুমি ব্যবহার করতেছো তখন কিন্তু এর পিছনে কমপ্লিটিং ইউজ করতে হবে, প্রিপোজিশনের পরে বার্বের সাথে তোমার সবসময় করতে হয়। আচ্ছা দেখো এই যে সেন্টেন্সগুলো তোমরা যখন আফটার ব্যবহার করতেছো তখন কিন্তু আর এটা ওই এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে নেই, ঠিক আছে। আফটার কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে নেই, ভালো খেলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এটার ইংলিশ কী হবে তোমরা একটু কাইন্ডলি বলো তো, ভালো খেলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বিং গুড প্লে হি হ্যাজ, না তোমরা জাস্ট কী করবা, দেখো সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এতটুকু চিন্তা করো, আর দুইটা অংশে ভাগ করো, একটা বাক্যকে তুমি দুইটা অংশে ভাগ করো, ঠিক আছে। এই যে এটা এবং কি এইটা, ঠিক আছে, সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা যদি তুমি কি করতে চাও এটাকে তোমরা করো, একটু আগে তোমরা করো, দেন হচ্ছে আমি তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি। ভালো খেলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা কী হবে, বিং প্লেড কোড, না হয়নি, হি হ্যাজ এ ম্যান অফ দ্য ম্যান, এটাও হয়নি। কমপ্লিটিং মাই স্টাডি আই উইল বাই কার, হ্যাঁ দ্যাটস গুড। প্লেয়িং ওয়েল হি হ্যাজ বিকাম ম্যান অফ দ্য ম্যাচ, দ্যাটস গুড। তারপর প্লেয়িং ওয়েল হি বিকাম, সবাই করো দেখি, ভালো খেলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয়, তোমরা অনেকে এটার মধ্যে বিং গুড প্লেড, বিং তোমরা কেন আসছে আমি বুঝতেছি না। বিং তো কখন আসতে মানে আমরা ব্যবহার করছি যখন হচ্ছে একটা সেন্টেন্সে আমরা যখন অক্সিলারি ভার্বের মানে অ্যামিজারের হচ্ছে আইএনজি ফর্ম যেটা, সেটা হচ্ছে কি বিং,
ওইটা আমরা যখন ইউজ করতেছি, যেমন হচ্ছে দেখো হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে, এখানে তো তোমার কোনো অক্সিলারি ভার্ব নেই, মানে হচ্ছে একদম প্রিন্সিপাল ভার্ব নেই, হি ইজ স্টুডেন্ট, সেক্ষেত্রে যেমন বিং ব্যবহার করছে, বিং এ স্টুডেন্ট, যখন তোমার ভার্ব দৃশ্যমান অর্থাৎ সেখানে তো তোমার আর বিং ইউজ করার কোনো প্রয়োজন নেই, তাই না, একদম যেটা ভার্বই আছে সেখানে তো তোমার চিন্তা করো, যেমন ভালো খেলে, খেলা তো নিজে একটা ভার্ব, এটা এরকম হতেও ভালো স্টুডেন্ট হয়ে তাহলে তুমি হয়তো বিং এ গোষ্ঠীর স্টুডেন্ট দিতে পারতো। প্লেয়িং ওয়েল হি হ্যাজ বিন, না হি হ্যাজ বিন, আচ্ছা দেখো আমি করে দিচ্ছি এখন। প্রথমত আমরা কি এই আগের টুকা দেখি, প্লেয়িং ওয়েল, দেখো আমরা কি দিতে পারি, প্লেয়িং ওয়েল, দেখো এটা তুমি দিতে পারো সে হয়েছে, তুমি যদি চিন্তা করো যেটা আগে হয়েছে হি বিকাম ম্যান অফ দ্য ম্যাচ, অথবা হি হ্যাজ বিকাম দিলে সুন্দর হয়, হি হ্যাজ বিকাম, ঠিক আছে, প্লেয়িং ওয়েল হি হ্যাজ বিকাম, হ্যান্ডরাইটিং এত বাজে, ঠিক আছে, হি বিকাম, দেখো হি বিকাম, দেখো এখানে তোমাদের একটু বুঝতে হবে, তুমি হয়তো হি হ্যাজ বিকাম দিতে হবে, সে হয়েছে, দেখো এই বিষয়টা তোমার খেয়াল করতে হবে, হয়েছে মানে মাত্র হয়েছে এরকম বোঝালে হি হ্যাজ বিকাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়, অথবা তুমি চাইলে হি বিকেম মানে হয়ে গেছে এরকম দিতেও পারো, হি বিকেম ম্যান অফ দ্য ম্যাচ, এটাও দিতে পারো, সমস্যা নেই। তারপর দেখো স্থায়ী মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এই ব্রিজের নির্মাণ কাজ করা উচিত, এটা কি হবে তোমরা এটা বলো তো। আচ্ছা এটা হবে হচ্ছে কি, আমরা কি করব, এই নিরাপত্তা নিশ্চিত করে এই পর্যন্ত, ইনশোরিং দ্য সেফটি অফ লোকাল পিপল, ঠিক আছে, দ্য কনস্ট্রাকশন, এই ব্রিজের আমরা কি জানি, ওই যে এইগুলো কিন্তু আমরা আগে শিখেছি, এই ব্রিজের এই নদীর বা এক্ষেত্রে কীভাবে করতে হয়, দ্য কনস্ট্রাকশন অফ দিস ব্রিজ শুড বি স্টার্টেড, ঠিক আছে, তো এইভাবে তুমি অনেকভাবে একটা সেন্টেন্সকে করতে পারো। আচ্ছা দেখো এরপরে আমরা আরেকটা রুলসে যাব, এটা খুবই ইন্টারেস্টিং একটা রুল, এবং এই রুলসটা ব্যবহার করে একটা ছোটোখাটো সেন্টেন্সকে তুমি চাইলে সিস্টেমে একটু ঠিক খাটিয়ে একটা বড় সেন্টেন্স করে ফেলতে পারো। সেটা কি, এটা হচ্ছে কি অ্যাপোজিটিভ ব্যবহার করে। অ্যাপোজিটিভ কি তোমরা সবাই হয়তো জানো যে অ্যাপোজিটিভ, কেউ জানো কেউ হয়তো জানো না, তবে আজকে যারা জানো না সেটা জেনে নাও। দেখো অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হচ্ছে যখন হচ্ছে তোমার কোনো একটা সাবজেক্ট সম্পর্কে বা মানে অতিরিক্ত তথ্য দিবে, ওইটাই হচ্ছে অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ ব্যবহার করে একটা সেন্টেন্সকে অনেক সুন্দরভাবে গুছিয়ে করা যায়, সেটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ শুড বি স্টার্টেড বাই এনশিওরিং দ্য সেফটি অফ লোকাল ফুড, দ্যাটস গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ বলো তোমার কি প্রবলেম, বা আমার একটা প্রবলেম ছিল, বলো, সমস্যা নেই অবশ্যই বলবে। দেখো এই যে আমরা একটু আগে যেটা শিখলাম যে হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু তুমি সেন্টেন্সের পরেও দিতে পারো, ঠিক আছে। তোমার এটা বুঝতে হবে যে কখন একটু বেশি ভালো লাগছে যেটা, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে যেমন দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ, এটার ক্ষেত্রে এনশিওরিং দ্য সেফটি অফ লোকাল পিপল, এটা একটু শেষে দিলেই ভালো লাগে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা শেষও দিতে পারো। আচ্ছা পরে আমরা দেখি, দেখো অ্যাপোজিটিভ ব্যবহার করে যেটাকে বলা হয় কোনো একটা সেন্টেন্সের বেশ। আমি একটা সেন্টেন্স লিখেছি, বাংলাদেশ একটি ছোট দেশ, এটি দিনের পর দিন উন্নতি করে যাচ্ছে। দেখো এই সেন্টেন্সটাকে আমি চাইলে কি অ্যাপোজিটিভ ব্যবহার করে এক লাইনে লিখতে পারি, সেটা কি, দেখো এই যে বাংলাদেশ, আমি কি লিখলাম, সাবজেক্ট, বাংলাদেশ কি করছে, উন্নতি করছে। এই সেন্টেন্সটা আমরা যদি করতাম ইংলিশ করতাম, তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি অ্যান্ড ইট ইজ ডেভেলপিং ডে বাই ডে, এই তো করতাম, তাই না। কিন্তু আমি চাইলে এটা কি এক বাক্যে করতে পারি, সেটা কি, দেখো বাংলাদেশ দিলাম, এবং এই বাংলাদেশটা কি একটা ছোট দেশ, তাই না। তখন আমি কী করলাম, এই যে এতটুকু আবার অতিরিক্ত ব্যবহার করে, এই স্মল কান্ট্রি, মানে দেখো বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, এর মধ্যে আমি এই যে স্মল কান্ট্রি, এটা একটু অতিরিক্ত ব্যবহার করলাম, ঠিক আছে। এটা ব্যবহার করে দ্বারা আমি কি বাংলাদেশকে একটু ডিফাইন করলাম, মানে বাংলাদেশকে কি করলাম,
আর ডিফাইন করলাম যেটা আসলে কি। এখন এই যে অ্যাপোজিটিভ এটাও কিন্তু কি তোমার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে, বুঝছো? অনেক সময় এখানেও কোশ্চেন থাকে, কারণ এটা বাংলাদেশকে কি একটু ডিফাইন করতেছে না, বা একটু মডিফাই করতেছে। তো এরকম সেন্টেন্স তুমি কি ইউজ করে হচ্ছে কি একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারো। দেখো এইটা চাইলে তুমি কি আবার এটা তো হচ্ছে সিম্পল সেন্টেন্স, তাই না? তো এটা চাইলে তুমি একটু কমপ্লেক্সও করতে পারো। কীভাবে? বাংলাদেশ হুইচ ইজ স্মল কান্ট্রি ইজ ডেভেলপিং ডে বাই ডে, ঠিক আছে? এটা ট্রান্সফরমেশন সেন্টেন্স হয়ে যায় আর কি। তো এগুলো দেখার বিষয় দরকার নেই, তুমি হচ্ছে জাস্ট এটাই দেখো যে একটা সেন্টেন্সকে কীভাবে অ্যাপোজিটিভ ব্যবহার করা যায়। এখন দেখো একটা সাধারণ সেন্টেন্সের মধ্যে কীভাবে তুমি অ্যাপোজিটিভ ব্যবহার করবে। আচ্ছা দেখো, বড় বড় বাক্যে অবজেক্ট ইটিসি নির্ণয় করতে পারি না। আচ্ছা, অবজেক্ট নির্ণয় করতে পারো না, সমস্যা নেই, এগুলো আমি দেখাই দেবো, সমস্যা নেই। অবজেক্ট তো সহজ, এগুলো তুমি অবজেক্ট হচ্ছে কী দ্বারা কোশ্চেন, যেমন আমি ভাত খাই, তুমি কি খাও? ভাত। এই সম্পূর্ণ ভার্বটাকে তুমি যদি কী দ্বারা কোশ্চেন করো, কি এর উত্তর পেলে, তাহলেই তুমি ধরে নিবে ওইখানে হচ্ছে অবজেক্ট আছে। আর যদি আনসার না পাও সেক্ষেত্রে ধরে নিবে ওইখানে হচ্ছে অবজেক্ট নেই। আচ্ছা, ভার্ব এর ফ্রেজ এবং ক্লোজের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, প্রথমত দেখো ফ্রেজ কি, ঠিক আছে? ফ্রেজ হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড, খেয়াল করতে হবে। PHRAS, ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড। সেটা কি? যেমন বয়, দেখো এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? আমি এর সামনে একটা কি লাগালাম? গোট। এটা হয়ে গেল এখন কি? ফ্রেজ। এখন এটা কোন ফ্রেজ? পিছনে দেখো হেড ওয়ার্ড আছে কি? বয়। এই বয়টাকে মডিফাই করছে। দেখো হেড ওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ তুমি একটা সেন্টেন্সের মধ্যে যে হেড ওয়ার্ডটা মানে একদম প্রধান ওয়ার্ড, সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, ফ্রেজ কোনো ব্যাপারই না। দেখো এই গোট বয়ের মধ্যে বয়টাই হচ্ছে মেন বা হেড ওয়ার্ড, ঠিক আছে? আর বয়টা হচ্ছে নাউন, এর সাথে হচ্ছে একটা ওয়ার্ড যেহেতু অতিরিক্ত হইলো, দেন হচ্ছে এটা ফ্রেজ হয়ে গেল, এবং কি ফ্রেজ হলো? সেটা নাউন ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেজ। এখন ক্লোজ কোনটা? দেখো ক্লোজ হচ্ছে তোমার মানে ধরতে গেলে তোমার কি সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা কি ক্লোজ হয়, অর্থাৎ একটা সেন্টেন্সে তুমি চিন্তা করো, অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ঠিক আছে? ওইটাকে বলতেছি আমরা কি? ক্লোজ, বুঝতে পারছো? আর ফ্রেজ হচ্ছে কি? জাস্ট কি বলবো, এই যে যেমন যেমন হচ্ছে দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, দেখো এই যে গুড স্টুডেন্ট, এটা হচ্ছে একটা কি? নাউন ফ্রেজ, আর স্টুডেন্ট ছিল কি? নাউন। এখন এটাকে যদি আমি ফ্রেজে চিন্তা করি, যেমন হি ইজ এ স্টুডেন্ট হু ইজ গুড, এই যে আমি হু ইজ গুড দিলাম, এটা একটা হয়ে গেল কি? তোমার ক্লোজ হয়ে গেল। মানে ক্লোজের মধ্যে কি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, ওইটাই হচ্ছে ক্লোজ। আচ্ছা, আমি যখন এগুলো ক্লাস করাবো তখন হচ্ছে আচ্ছা ভাই নাউনকে কীভাবে নাউন ফ্রেজ বানাতে পারি, এই সেন্টেন্সটা অ্যাডজেক্টিভে নাউন কীভাবে বানাবো। আচ্ছা, তুমি হয়তো আমার ক্লাস করো না আগের, এই কারণেও তোমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে। দেখো নাউন কি কীভাবে অ্যাডজেক্টিভ কীভাবে ফ্রেজ বানাতে হয়, এগুলো কিন্তু খুবই আমি একদম শুরু থেকে বোঝানোর চেষ্টা করেছি একদম সহজভাবে, ঠিক আছে? নাউন ফ্রেজ কিভাবে তৈরি করে, নাউন ফ্রেজ কিভাবে তৈরি করে দেখো। আচ্ছা, নাউন ফ্রেজ কিভাবে, আচ্ছা আমি তোমাদের আবার একটু রিভিউ করতেছি নাউন ফ্রেজ কিভাবে। দেখো আমরা কি জানি, প্রথমত এই যে কনসেপ্টটা মাথায় রাখো। আচ্ছা, প্রথমত এই কনসেপ্টটা মাথায় রাখো যে ফ্রেজ একটা ওয়ার্ড দ্বারা কখনো হয় না। ফ্রেজ কখনো কি? একটা ওয়ার্ড দ্বারা কখনো হয় না। যেমন বয়, এটা কখনো কি? ফ্রেজ না। ফ্রেজ হতে হলে একাধিক ওয়ার্ড লাগবে। তো তখন তাহলে তুমি কি করো? এই সামনে কি বসালে? গোট। এই গোট বয়, এখন কিন্তু এটা ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে? এখন এটা কি ফ্রেজ হলো? এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হইলো
এটা কি তোমার কি, এটা হচ্ছে কি তোমার নাউন ফ্রেজ হইলো, তো এটা কি হইলো, এটা তুমি কীভাবে বলবা? এটাই তো কোশ্চেন, তাই না? মানে এটাই তো কনফিউশন হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে তুমি বুঝতে হলে তোমার কি করতে হবে, এইখানে দেখো হেড ওয়ার্ড কোনটা আছে, বয়, ঠিক আছে? এই যে হেড ওয়ার্ড, এটাকে মডিফাই করছে কি গোট, এই গোটটা যদি নাও থাকতো তবুও কিন্তু তুমি কি করতে পারতা, এই বয়কে বলতে পারতা, কিন্তু তুমি এই বয়কে বাদ দিয়ে শুধুমাত্র গোট লিখে দিয়ে কিন্তু সেন্টেন্সটা তুমি কি কমপ্লিট করতে পারবে না। সেইখানে হেড ওয়ার্ড হচ্ছে বয়, এই কারণেই কি এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজগুলো আরও অনেক আছে। নাউন ফ্রেজ তোমার কি আমরা যে বলি কি নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসে, দেখো নাউন যদি সাবজেক্ট হিসেবে বসতে পারে তাহলে নাউন ফ্রেজও তো না সাবজেক্ট হিসেবে বসতেই পারবে, তাই না? নাউন যদি অবজেক্ট হিসেবে বসতে পারে তাহলে নাউন ফ্রেজও তো কি অবজেক্ট হিসেবে বসতে পারবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। যখন এই ফ্রেজ নিয়ে যখন ক্লাস করাবো তখন হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হবে। নাউন ফ্রেজ, আচ্ছা দেখো আমরা এখন অ্যাপোজিটিভে ছিলাম। দেখো ঢাকা ইজ ডেন্সলি পপুলেটেড সিটি, ঢাকা ইজ ডেন্সলি পপুলেটেড সিটি। তো এইখানে আমি এটা একটু অ্যাপোজিটিভ ইউজ করি, এটারই একটু কি করি, যদি অ্যাপোজিটিভ ইউজ করো সেক্ষেত্রে কি হবে। আচ্ছা তোমরা একটু এটা অ্যাপোজিটিভ ইউজ করো তো, তারপর হচ্ছে তোমরা পারো কি না। আচ্ছা এটা আমি ইউজ করি, যেমন ঢাকা, ঢাকা, ঠিক আছে, ঢাকা। এখন আমি কি করলাম, এই এর সাথে আরেকটু তথ্য দিলাম কি, ঢাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল। এটা কি করলাম আমরা, ক্যাপিটাল অফ বিডি, ঠিক আছে, এটা অ্যাড করলাম। দেন হচ্ছে আমি কি করলাম, ইজ ডেন্সলি পপুলেটেড সিটি, ঠিক আছে। তো আমি যে বিষয়টা কি করলাম, আমি হচ্ছে এর পিছনে আরেকটা অ্যাপোজিটিভ ইউজ করলে সেন্টেন্সটা বড় করে দিলাম। দেখো এখন কিন্তু সেন্টেন্সটা তোমার কাছে একটু, যে যে শুধু লিখেছে ঢাকা ইজ এ ডেন্সলি পপুলেটেড সিটি এবং যে লিখেছে কি ঢাকা এ ক্যাপিটাল অফ বিডি ইজ এ ডেন্সলি পপুলেটেড সিটি, সে কিন্তু তোমার চাইতে কি একটু হলেও কি স্ট্যান্ডার্ড, একটু হলেও কি ভালো সেন্টেন্স লিখেছে, ঠিক আছে। এখন দেখো এইখানে পরে একটা সেন্টেন্স আমি রেখেছি কি সাকিব খান। দেখো এখানে তুমি একটা অ্যাপোজিটিভ ইউজ করবা যে কোনো কিছু, আমাদের সাকিব খান ইজ গোয়িং টু মুভ ফ্রম ঢাকা টু সিঙ্গাপুর। এখন এখানে তুমি একটা অ্যাপোজিটিভ ইউজ করো তো দেখি, এখন অ্যাপোজিটিভ সবাই ইউজ করবে, এটা তোমার সাকিব খান সম্পর্কে যা মনে হয় তুমি নিজ থেকে একটা অ্যাপোজিটিভ ইউজ করো দেখি এই সেন্টেন্সটাকে, মানে সাকিব খানকে বর্ণনা করে এমন কিছু ইউজ করো, ঠিক আছে। দেখো এই অ্যাপোজিটিভটা কি, যখন popularly known as the king of Bangladesh, বা সাকিব খান an actor is a Sania is a bad student is being a good student এ অ্যাক্টর, আর কিছু পাও না সবাই থেকে কমন, তোমাদের একটু ডিফারেন্স আমি কিছু শুনতে চাচ্ছি। তোমাদের কাছে একটু ডিফারেন্ট কিছু শুনতে চান। সবাই অ্যান্সার করো। এই স্টার, সাকিব এই স্টার ইজ গোয়িং টু, যাই হোক সমস্যা নেই, তোমরা এটা দিতে পারো। সাকিব এ রিনাউন্ড অ্যাক্টর, সাকিব খান মাই বেস্ট ফ্রেন্ড তুমি তো সাকিব খানকে বেস্ট ফ্রেন্ড বানাই দিলা। দ্য সুপার স্টার অফ বিডি, ওরে তোমরা তো সবাই ভালো, মানে সবাই তো সাকিব খানের খুব ভক্ত দেখা যাচ্ছে। সাকিব খান ইজ এ ব্যাড অ্যাক্টর, দেখো তুমি কিন্তু সাকিব খান ইজ এ ব্যাড অ্যাক্টর আবার ইজ গোয়িং টু, এটা কিন্তু আর অ্যাপোজিটিভ রইল না, তার সেন্টেন্সটাই ভুল হয়ে গেল। এইখানে অ্যাপোজিটিভ কি, তুমি হচ্ছে কমা দিয়ে এই মাঝখানে একটা তার সম্পর্কে বিশেষণ ইউজ করে দিবা আর কি, আমি তার সম্পর্কে কিছু বলবা, সাকিব খান এ গুড অ্যাক্টর হতে পারে,
anything that it can. Sakib Khan, a good actor, is going to move from Dhaka to Singapore. An overrated actor. যাই হোক, সাকিব খান ইজ মাই ইল্ডার ব্রাদার ইজ গোয়িং টু, বা একজন সাকিব খানকে ভাই বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এনিওয়ান মেনশন সাকিব খান। known as the king of, যাই হোক, তোমরা হোপফুলি তোমাদের এই কমেন্টগুলো অন্তত যারা দেখেছে তাদের অন্তত এই পজিটিভ ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন এই রুলসটা হচ্ছে অবশ্য আগেই পড়ানো উচিত ছিল, একদম বেসিক ক্লাসেই, ঠিক আছে। আমি হয়তো একদম স্কিপ করেছি, এটা সবাই জানো আর কি, ঠিক আছে। তো অক্সিলারি আমরা হচ্ছে ওই যে নেগেটিভ, মানে ন্যায়বোধক ক্ষেত্রে, মানে একদম যখন অনেক সময় কিন্তু নেগেটিভ বাক্য লিখতে হয়, তাই না, আমাদের প্যারাগ্রাফ বলো বা সব ক্ষেত্রেই নেগেটিভ করতে হয়, কিন্তু অনেকের হয়তো এটা একটু সমস্যা আছে, আমি বিশেষ করে অনেকের এটা সমস্যা আছে, ঠিক আছে। সবাই তো আর ইংলিশে যে ভালো বিষয়টা কিন্তু এরকম না, অনেকেই আছে ইংলিশে একটু সমস্যা আছে, তাদের এই কোথায় ডোন্ট ইউজ করবে, কোথায় ডাস ইউজ করবে, কখন ডিড ইউজ করবে, এই বিষয়গুলো একটু কনফিউশন ক্রিয়েট করে। এই কারণে আমি হচ্ছে এই রুলসটা এখানে রেখে দিয়েছি। সেটাকে দেখো, কীভাবে তুমি একটা সেন্টেন্সকে নেগেটিভ করবে, বিষয়টা অনেকটা এরকমই। যদি অক্সিলারি ভার্ব থাকে, একদম সিম্পলের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, যদি অক্সিলারি সেন্টেন্সের মধ্যে তুমি অক্সিলারি ভার্ব পাও, খেয়াল করতে, যদি অক্সিলারি ভার্ব পাও, তুমি ওই অক্সিলারি ভার্বের পরে নট, নেভার, হার্ডলি বা এই নাবোধক সেন্টেন্স মানে ওয়ার্ডটা বসিয়ে দিলেই ওটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। যেমন হি ইজ আ স্টুডেন্ট, এখন এটা নেগেটিভ করলে কি করতে হবে, তুমি ইজ এর পরে নট বসাই দেবা, হি ইজ নট এ স্টুডেন্ট। আরেকটা জিনিস, আমি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেছি না, বিষয়টা বুঝছো, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট নেগেটিভ শেখাচ্ছি, এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না। এখন বলতে পারো ভাই এখন তো অর্থই চেঞ্জ হয়ে গেছে, এখন অর্থ চেঞ্জ না, আমি জাস্ট তোমাদেরকে কি নেগেটিভটাই শেখাচ্ছি, একদম ডাইরেক্ট যে নেগেটিভ ওইটাই, ঠিক আছে, পিওর নেগেটিভ যেটা। এখন দেখো, যদি কি থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, এটা হচ্ছে সুপলি সবাই জানে যে অক্সিলারি ভার্ব থাকলে এর পিছনে নট লাগাতে হয়, এটা সবাই জানো, কিন্তু প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে অনেকটা সময় কি কনফিউশন হয়ে যায়। এখন এটা তো করা যাবে না যে আই ইট নট রাইস, তাই না, এটা তো করা যাবে না। তাহলে কি এক্ষেত্রেও আরও এর জন্য কি, যদি প্রিন্সিপাল ভার্বের জন্য আরও 3টা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি ডু, ডাজ, ডিড। এখন এটা কখন কোনটা ব্যবহার করবা, এই জিনিসটা হচ্ছে মেন। আমরা কি জানি যে অক্সিলারি ভার্বের পরে বসিয়ে কি করতে হয়, আর নট বসিয়ে নেগেটিভ করতে হয়, তাই না। তো সেম জিনিস, যেমন দেখো এইখানে একটা কি প্রিন্সিপাল ভার্ব আছে, একদম কি ভার্বের বেস ফর্ম কি আছে বা একদম ভার্বের বেস ফর্ম। তো এরকম যদি থাকে তখন আমাদের আনতে হয় একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। সেই অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার হাতে 3টা অপশন আছে, 3টা অপশন কি ডু আছে, ডাজ আছে এবং কি ডিড আছে। তো এই যদি থাকে, এখান থেকে তুমি কোনটা নিবে, দেখো ডু তখনই হবে যখন কি এটা ভার্বের একদম কি বেস ফর্ম হবে। একদম যদি সিম্পল কথাই বলি, এর সাথে যখন কোনো এস বাই এস না থাকবে, একদম কি প্রেজেন্ট টেন্স থাকবে এবং কি এর সাথে এস বাই এস থাকবে না। দেখো ইটের সাথে কোনো এস বাই এস নেই, সেক্ষেত্রে এখানে তোমার কী ব্যবহার করতে হবে, ডু। আবার যখন কি দেখো এটাও কি প্রেজেন্টেই আছে, বাট এর সাথে কি এস বাই এস আছে, একদম সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তুমি ব্যবহার করতে হবে কি ডাজ, বুঝতে পারছো বিষয়টা। যেমন হি ডাজেন্ট, পরে হচ্ছে কি গো টু স্কুল, এবং এরপরে ডু, ডাজ এবং ডিড, এর পিছনে সবসময় কি তোমার যে ভার্বটা বসাবা সেটা অবশ্যই কি B1 বসাতে হবে, ঠিক আছে। এখন ডিডেন্ট হোক বা যাই হোক, ডাজেন্ট হোক, এর পিছনে একদম বেস ফর্ম যেটা ওইটাই বসাতে হবে। যেমন গো বসালাম, ইট বসালাম, এটা একদম সিম্পল একটা রুলস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আজকে একদম মোস্ট ইম্পর্টেন্স একটা রুল, এবং চয়েস অফ ওয়ার্ড, আমি কখন কোন ওয়ার্ডটা ব্যবহার করব। আমি একটা কি দিয়েছিলাম, একটা অনুবাদ দিয়েছিলাম তোমাদের, সেটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারে বৈতন কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি 20টি মডেল স্কুল এবং 36টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছে। আমি খুবই সারপ্রাইজড যে তোমাদের ম্যাক্সিমামই এটা এই বাক্যগুলো
করতে পেরেছো এবং অনেকেই কি করেছো এটা একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছো, এটা খুবই ভালো সাইন যে তোমরা চেষ্টা করছো। যদি নিজে থেকে করে থাকো দ্যাটস গুড, এটা কিন্তু খুবই ভালো সাইন, ঠিক আছে। তো এইখানে দেখে আমি অনেকেই একটু বেশি একটু ডিফারেন্স ওয়ার্ড ব্যবহার করতে যেয়ে দেখলাম হচ্ছে একটু অর্থই চেঞ্জ করে দিল, আবার অনেকেই দেখলাম খুবই পারফেক্ট ওয়ার্ড ব্যবহার করেছে, অনেকেই কিছু খুঁটিনাটি ভুল করেছে আর কি, ঠিক আছে। এই বিষয়গুলো আমি দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এগুলো তুমি কি করবে আর কি, যে ওয়ার্ডের চয়েসের ক্ষেত্রে দেখো আমি তোমাদের মোটামুটি সবার কমেন্টগুলো এখানে আমি সবারগুলো নয় কিছু কিছু কমেন্ট এখানে রেখেছি, যে আসলে এই জিনিসগুলো তোমাদের দেখা যাচ্ছে কি না আই ডোন্ট নো। যাদের হচ্ছে রেজুলেশন ভালো তারা দেখতে পারবে, আর যারা যদি না দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে তোমরা একটু ফোনের রেজুলেশন বাড়িয়ে নাও, ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নাও, দেন হচ্ছে তাহলে দেখতে পারবে। দেখো এইখানে আমি দিয়েছিলাম যে কি সেন্টেন্সটা ছিল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারে বৈতরণিক প্রচেষ্টা করে। শোনো অনেক সুন্দরভাবে অনেকেই লিখেছো, কি লিখেছো দেখি, এখানে লিখেছে একজন করেছিল কি ঈশ্বর টু স্প্রেড ফিমেল এডুকেশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এস্টাবলিশ বৈতরণ কলেজ, হি অলসো সেট আপ, দ্যাটস গুড। এখন কথা হচ্ছে তোমরা অনেকেই কি করেছো এই বিষয়গুলো একটু ডিফারেন্ট করতে যে একটু অগোছালো করে ফেলেছো। সবসময় যদি ইনফিনিটিভস ইউজ করতে হয় সেটা সবসময় চেষ্টা করবে হচ্ছে পরে ইউজ করতে, ঠিক আছে, আগের চাইতে পরে ইউজ করাটাই বেটার, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো অনেকে কী করেছে যে এই যে যেমন হচ্ছে সে সেন্টেন্স হয়েছে বাট সেন্টেন্স ভুল না, ব্যাপারটা টু স্প্রেড ফিমেল এডুকেশন, তো এটা তোমার আগে দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে কী করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এস্টাবলিশড বৈতরণ কলেজ, কি কেন টু স্প্রেড ফিমেল এডুকেশন, দ্যাটস গুড, হয়ে গেল। তো হি অলসো সেট আপ, আচ্ছা হ্যাঁ সে আরও কি প্রচেষ্টা করলো, হ্যাঁ এটাও হতে পারে, কোনো ভুল নেই, ঠিক আছে। তারপর আরও কী করেছে অনেকে স্প্রেড ফিমেল এডুকেশন, ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে। হি মোর এবার এছাড়াও কি হি এস্টাবলিশ মডেল স্কুল অ্যান্ড 36 গার্লস স্কুল, আচ্ছা। এখানে তোমার একটু অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে, আচ্ছা অ্যাপোস্ট্রফি। তারপরে দেখো এইখানে আরও কী করেছে অনেকেই সুন্দরভাবে করেছো। ভাইয়া 20 তারিখে প্রোগ্রেস দেওয়া যাবে? আচ্ছা স্ক্রিনটা রোটেট করে দিন, আমরা ছোট ছোট করে দেখতে পারবো না সবাই। অনেকের কমেন্ট আছে এখানে। আচ্ছা অনেকেই লিখেছে ওমেন এডুকেশন, আচ্ছা এই ওয়ার্ডটা না আসলে দেখো এইখানে এই হচ্ছে কোশ্চেন, এখনও ফিমেল ওয়ার্ড ওমেন এডুকেশনটা আসলে এখানে যায় না, মানে খুব তোমার স্মার্ট মনে হচ্ছে না। এখানে তুমি ফিমেল এডুকেশনটা সবচাইতে কি সুন্দর শোনা যাচ্ছে প্লাস স্মার্ট, ঠিক আছে। তারপরে দেখি আরও অনেকেই কমেন্ট করেছে ওমেন এডুকেশন দেবে না, হচ্ছে ফিমেল এডুকেশন দেবে, ঠিক আছে। সে অলসো এত সেট আপ, অনেকেই বিভিন্ন সিনোনিম ইউজ করেছে, দ্যাটস গুড। তারপরে তোমরা একজন লিখেছে টু ওয়াইড অ্যান্ড ফিমেল এডুকেশন, দ্যাটস গুড। হ্যাঁ সবাই স্ক্রিন রেজুলেশন। তো তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, কখন কোন ওয়ার্ডটা ইউজ করবে সেই জিনিসটা তোমরা যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু, যেমন অনেকে ওমেন এডুকেশন না দিয়ে ফিমেল এডুকেশন, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা আসলে এটার সাথে যাচ্ছে। যাই হোক এইখানে আজকে হচ্ছে মোটামুটি এই রুলসগুলোই, আজকে খুব বেশি তোমাদের রুলস রাখিনি, এখন আরও কিছু আছে, এটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এখন দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা।
আচ্ছা, আজকে হয়তো এটা শেষ করতে পারবো না, ঠিক আছে? আমি 2-1টা রুলস তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হয়তো এটা সম্ভব না, এটা হয়তো আজকে সম্ভব না। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? একটু দেখো তো। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এটা এত বড় আসছে কেন? এটা আমি চাচ্ছি একটু। আচ্ছা, এখন কিছু লিখবো না, আমরা এইভাবেই দেখি বিষয়গুলা। আচ্ছা, আজকে হয়তো এটা আমি তোমাদের শিটটাই দিয়ে দেব। আচ্ছা, দেখো এখানে কনফিউশনের কিছু রুলস আছে, যেমন হচ্ছে দেখো এই যে ভেরি এবং ট্রু, ঠিক আছে? এবং এই ভেরি এবং ট্রু অনেক সময় তোমাদের কি কনফিউশন ক্রিয়েট করে। সেটা কি দেখো, এই যে এখানে ভেরি আর হচ্ছে কি ট্রু, তোমরা হচ্ছে এখানে অনেক সময় কখন ট্রু ইউজ করবে কখন ভেরি, এই বিষয়গুলো সমস্যা হয়। যেমন একটা সেন্টেন্সে যখন কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে সিম্পলিফাই স্ট্রঙ্গার করার জন্য ভেরি বসে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের এই ক্লাসটা এই শিটটাই তোমাদেরকে দিয়ে দিব আজকে, এমনিতে অনেক ক্লাস বড় হয়ে গেছে, ঠিক আছে? আর নয়তো অন্য একদিন তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দেবো। এটা মোটামুটি অনেক বড় স্লাইড তো। ভেরি, মাস, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে সো, সাচ, তারপর হচ্ছে টিপস, অনেকগুলো রুলস, ঠিক আছে? এখন এটা শেষ করাও যাবে না। মোটামুটি অনেক রুলস। এটা আমি হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দিব। আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দিব, তোমরা এটা সলভ করে নেবে। এখানে মোটামুটি অনেকগুলো রুলস রাখা হয়েছে, এটা অনেক বড় শিট, 27 শিট। এটা অন্য একদিন তোমাদের প্রয়োজন আলোচনা করব। আচ্ছা, এখন তোমাদের কোনো সমস্যা থাকলে বলো, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ কেউ একজন টেলিগ্রাম গ্রুপটা কমেন্টে দিয়ে দাও, কেমন? টেলিগ্রামে দিয়ে দেবো আমি, সমস্যা নেই। আর হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাবে। এটা অনেক বড় একটা স্লাইড, এটা শেষ করতে যাবে না এটা। আর ভাবছিলাম আমাদের ওদিকে অনেক সময় নষ্ট করেছি, ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, বা ম্যাথ কোর্স টুতে দিন। আচ্ছা, তোমার কি প্রবলেমটা ছিল সেটা তুমি একটা আবার বলো। টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে, টেলিগ্রাম গ্রুপ থেকে হচ্ছে তো ডাউনলোড করা অনেক সহজ। ভাই কিছু মোটিভেশন দেন। ভাইয়া আমি তো মোটিভেশনের স্পিকার না যে তোমাকে আমি মোটিভেশন দেবো। তোমাকে এটাই বলতে পারবো যে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি ইনশাল্লাহ নিজেকে ভালো অবস্থানে দেখতে পারো। 3টা মাস তোমাদের, 3-4টা 2-3 মাস যেই কয়দিনই সময় পাও প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ 2 মাস পরে তুমি এই পরিশ্রম করার সুযোগটা আর পাবে না। সহজ কথায় তুমি 2 মাস পরে হচ্ছে বড় বাক্যে ভার্ব কোনটা ধরতে পারি না,
আচ্ছা, এটা তো আসলে বড় বাক্যের দরকার আছে একটা সামনে। এখন তো আমার সামনে কোনো বড় বাক্য নাই যে তোমাকে বোঝাবো। অন্য একদিন তোমাদেরকে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। নাউন ফ্রেজটা আবার রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, তুমি এক কাজ করবা, আমার 2 কিংবা 3 নাম্বার ক্লাসে নাউন ফ্রেজ নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক। ঠিক আছে, এই বিষয়গুলো একটু দেখবা। ডেলিতে ফ্রাইডেতে ক্লাস হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত ফ্রাইডেতে, আমি তো আসলে একটা ফিক্সড ডেট রাখার চেষ্টা করতেছি, বাট কোনো না কোনো কাজ পড়ে যায় অনেক সময়, এটা হচ্ছে সমস্যা। আমি আরও কয়টা ক্লাস নিব আসলে, দেখি যতগুলো ক্লাস নেওয়া যায় নিব। ক্লাস কবে হবে? ক্লাস আবার শুক্রবার হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ শুক্রবার হবে। আর হচ্ছে যারা আগের ক্লাসগুলো দেখোনি, ঠিক আছে, তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে। তোমরা হচ্ছে ম্যাথ একাডেমি বাংলাদেশের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ক্লাসগুলো, ঠিক আছে। হ্যাঁ, ফ্রাইডেতে হবে। আমি চেষ্টা করবো আগে নিতে। আজ হচ্ছে আমাদের ওই অ্যাডমিশন যে কোর্সে অনেকের ক্লাস ছিল 9টার দিকে, এই কারণে হচ্ছে আমি একটু পিছিয়ে দিয়েছি। আর এই সেটা আমি দিয়ে দেবো তোমাদের, টেনশনের কিছু নাই। এখানে অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে শেষ করে দিই। সবাই ভালো থেকো, ঠিক আছে। তোমরা এই সপ্তাহটা একটু ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ পরের সপ্তাহে হচ্ছে হয়তো নতুন কোনো কিছু নিয়ে আসবো, ঠিক আছে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর নতুন কোনো কিছু নিয়ে, প্রিসাইজ রাইটিং হতে পারে বা এনিথিং হতে পারে। আর লিঙ্ক তো ওপেন হয় না। আচ্ছা, লিঙ্ক ওপেন তোমরা হচ্ছে ইনস্টল করে নিবে, টেলিগ্রামটি ইনস্টল করে নিবে। এমন ইনস্টল করে নিলেই তোমার লিঙ্ক ওপেন হবে।